হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের 4 নম্বর যে স্কুলটা আছে বোলপুর গার্লস হাই স্কুল। তোমরা এখনও যারা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাওনি, তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে, ওখান থেকে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল 9, 10 সব কিছু পাওয়ার জন্য, বিভিন্ন প্রশ্নপত্র পাওয়ার জন্য। ঠিক আছে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানেও জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আর এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কয়েকটার জন্য 1K বাকি আছে, তোমাদের সাবস্ক্রাইব করলে অবশ্যই কিন্তু সেটা 1K পূর্ণ হয়ে যাবে। এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তোমার যে খুব ক্লোজ ফ্রেন্ড, বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। দেখবে তাদেরও অনেক সুবিধা হবে এই প্রশ্নগুলো সমাধান করার জন্য। ঠিক আছে, তো ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক পেতে গেলে আমার এই চ্যানেলেই কিন্তু সব পেয়ে যাবে। সেই সাথে সাথে তোমাদের বইয়ের প্রতিটা টপিক কনসেপ্ট ক্লিয়ার ভিডিও পরীক্ষার আগেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে, তো চলো বোলপুর গার্লস হাই স্কুল গ্রুপের কোশ্চেন কী বলছে দেখো। বলছে L⁻², যে ভৌতরাশির মাতৃ সংকেত তা হলো কোনটি? ত্বরণ। ঠিক আছে, বলছে সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় বস্তুর, কী মাপা হয়? বস্তুর ওজন মাপা হয়। ঠিক আছে, প্রদত্ত দৈর্ঘ্যের এককগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? এর মধ্যে কিন্তু ফার্মি বা ফেমটো মিটার বলা হয়, এটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম। বলছে পরমাণুর আধান শূন্য একক কণা কোনটি? পরমাণুর মধ্যে আধান শূন্য কণা হচ্ছে নিউটন। ঠিক আছে, আধান শূন্য কণা। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো কিসের উপর? রৈখিক ভরবেগ। ঠিক আছে, রৈখিক ভরবেগের উপর প্রতিষ্ঠিত। বলছে সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র একটি কি? সমতরণে গতিশীল বেগ সময় লেখচিত্র কী হবে? একটা সরল রেখা হবে। বলছে দেখো 24, 12 আর 23, 11 পরমাণু দুটি পরস্পরের কী? দেখো 24 থেকে 12 বাদ দিলে 12 হয়, 23 থেকে 11 বাদ দিলেও কিন্তু 12 হয়। অর্থাৎ এদের যে নিউটন সংখ্যা সেটা কিন্তু সমান, তাদের বলা হয় পরস্পরের আইসোটোন। ঠিক আছে, একটি পরমাণু তৃতীয় কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে? তৃতীয় কক্ষ বলেছে, সূত্রটা হচ্ছে 2n²। তার মানে 2 × 3n²। তো 3 3 কত? 9, 9 2 18। তাহলে উত্তর কত হবে? 18টি। ঠিক আছে, তারপরে গ্রুপ বি এর কোশ্চেনগুলো একটু দেখে নাও ঝটপট। গ্রুপ বি এর কোশ্চেনগুলো কী বলছে? গ্রুপ বি এর কোশ্চেনগুলো বলছে যে 3টি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। 3টি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হচ্ছে বল। ঠিক আছে, বল কিন্তু একটা লব্ধ একক। তুমি ভরবেগও দিতে পারো, ভরবেগ। ঠিক আছে, তারপরে বলেছে এটি এককবিহীন ভৌতরাশির নাম। এটা কী হবে? পারমাণবিক গুরুত্ব। এটা কী হবে? পারমাণবিক গুরুত্ব। তারপরে বলেছে বলের মাত্রিয় সংকেত লেখো। তাহলে কত হবে? mL(T⁻²). এটা কিন্তু বলের মাত্রিয় সংকেত। বলছে সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত হবে? সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ হচ্ছে 0 হবে। ঠিক আছে, কত হবে? 0। তাহলে লিখবো কোথায়? এটা এখানেই লিখি। কত হবে? আচ্ছা, এটা তলায় মনে হবে লিখলে, এখানে 3 মিনিট লিখছি। কত হবে? 0 হবে। বলছে বেগ সময় লেখচিত্রের নতি কী প্রকাশ করে? তো মনে রাখবে, বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে। ত্বরণকে প্রকাশ করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। বলছে নিউটনের ড্যাশ গতিসূত্রকে জাড্রের সূত্র বলা হয়। নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু জাড্রের সূত্র বলে। 1 কিগ্রা ভার বল সমান কত ডাইন বলের সমান? এটা কত হবে? 9.8 × 10⁻⁻5 এত ডাইন বলের সমান। ঠিক আছে, তারপরে বলেছে আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী? আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী? এটা কী হবে? আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণা? এটা হচ্ছে আইসোটোপ হতে গেলে কী হতে হবে? পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু বা প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন বলতে পারো, প্রোটন কিন্তু দায়ী। ঠিক আছে, তারা হলো যে পরীক্ষামূলকভাবে নিউটন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তা বিজ্ঞানী স্যাডউইক। কী হবে? স্যাডউইক, হর্ষই ক, বিজ্ঞানী স্যাডউইক। পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কোনটি? এটা হচ্ছে নিউক্লিয়াস। সব থেকে বেশি সুস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো গ্রুপ সি এর কোশ্চেন কী বলছে। প্রথম কোশ্চেন বলছে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। তো তোমরা
পেয়ে যাবে পেজ নাম্বার একদম প্রথম পাতায়, তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে, তবু ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের পেজ একে তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। এই যে স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য দেওয়া আছে এখানে, এটা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, একদম সহজ পার্থক্য। তারপরে বলেছে তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তাহলে কী অসুবিধা হতো তা লেখো। এটা তোমরা পেয়ে যাবে কোথায়, এটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের বইতে, পেজ নাম্বার 19, রায়মার্টিনের বই। ঠিক আছে, এই যে দেওয়া আছে দেখো, যে তোমার বয়সকে যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তাহলে কী অসুবিধা হবে, 3 দাগের কোশ্চেন, তাই তো? তাহলে এই যে উত্তর দেওয়া আছে এখানে, যে বয়সকে সেকেন্ডে প্রকাশ করলে সংখ্যাটি এত বড় হবে যে তা ব্যবহার করা অত্যন্ত অসুবিধাজনক। আমার বয়স 14 বছর, তাহলে সেকেন্ডে তার মান হবে এই এত বড় সংখ্যা, অর্থাৎ গুণ করলে এত সেকেন্ড থেকে প্রকাশ করা এবং এর সাহায্যে বয়স সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া খুবই অসুবিধাজনক। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা এটা খুব বেশ ভালো একটা কোশ্চেন কিন্তু এটা। তারপরে কোশ্চেন কী বলেছে, যে মাপক চোঙের সাহায্যে এক ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করা হয়। তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 21, এটা ছায়া প্রকাশনের বইতে। তাদের বইটা নিয়ে কোনো চাপ নিতে হবে না, আমি উত্তর দেখিয়ে দিচ্ছি। এ দেওয়া আছে যে আয়তন মাপক চোঙের সাহায্যে এক ড্রপারে এক ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে। এটা দেওয়া আছে, এটা খালি এবং শুষ্ক মাপনী চোঙ নিয়ে তাদের ড্রপার দিয়ে 200 থেকে 300 ফোঁটা জল ফেলা হলো, ওই জলের আয়তন মাপা হলো। মনে করা যাক জলের আয়তন যদি ভি সেন্টিমিটার কিউব হয় এবং এন ফোঁটা জল ফেলা হয়েছে, তাহলে এক ফোঁটা জলের আয়তন কত হবে, ভিকে এন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু লিখতে হবে। ঠিক আছে, একদম সহজ এটা। তারপরে তোকে বলেছে যে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। তো তোমরা পেয়ে যাবে 22 নম্বর পাতায়, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের তোমরা পেয়ে যাবে 22 নম্বর পাতায়। ঠিক আছে, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 22 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী হবে। এই যে কোনো বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে, এখান থেকে এটা সম্পূর্ণ তোমাদের লিখতে হবে। এই যে কোন পর্যন্ত বলো তো, এই পর্যন্ত। ঠিক আছে, এই কোশ্চেনে কিন্তু আগে একটা স্কুলেও এসেছিলো। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, এই 2-3 বার কিন্তু রিপিট হলো। তারপরে বলেছে একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। ঠিক আছে, তারপরে বলছে ব্রেক কষার 20 সেকেন্ড পর ট্রেনটি থেমে গেল, ট্রেনটির মন্দন কত হবে। ঠিক আছে, তো ট্রেনের মন্দন যদি বের করতে হয় তা দেখে নাও কীভাবে করবে। তো কী কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে প্রাথমিক যে বেগ সেটা ইউ দেওয়া আছে কত, 72 কিলোমিটার পার ঘন্টা। তোমাদের এটা যেটা করতে হবে সেটা হলো সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড করার জন্য 72কে গুণ করতে হয় 5/18 দিয়ে, তাহলে 4×18 কত, 72, 4×5 কত, 20, তাহলে এটা 20 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ। আচ্ছা, ট্রেনটি বলেছে থেমে যাবে, থেমে গেলে অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ কিন্তু 0 হবে। ঠিক আছে, আর টি বলেছে 20 সেকেন্ড, তাই না? টি কত বলেছে, 20 সেকেন্ড। দেখে নাও টি এর মান কত বলেছে, 20 সেকেন্ড পর ট্রেনটি স্থির হলো, তাই তো? তাহলে টি বলেছে 20 সেকেন্ড। তাহলে আমাদের মন্দন যদি বের করতে হয় তাহলে এই ইকুয়াল টু কী করতে পারি আমরা দেখো 20 ইউ এর থেকে ভি বাদ দিতে পারি, ভি থেকে ইউ বাদ দিলে আমরা ত্বরণ পাই, আর ইউ এর থেকে ভি বাদ দিলে আমরা মন্দন পাই। তাহলে আমরা 20 - 0 বাই কত, 20 থেকে 0 বাদ দিলে কত, 20/20, কাটাকাটি করলে কত হবে 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের ত্বরণের মান, তাই তো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমার কার মান হলো, এটা কিন্তু আমাদের ত্বরণের মানটা আসলো, এবং এটাই কিন্তু আমাদের মন্দনের মান, এবং এটাই কিন্তু আমাদের মন্দন। ঠিক আছে, তাহলে মন্দন কত হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের এককের সংজ্ঞা দাও। তো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 76, রায়মার্টিন বইয়ের 76 পাতায় তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। এই যে সংজ্ঞা দেওয়া আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু এম এ, এখান থেকে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এখান থেকে এই অবধি বলছে। ঠিক আছে, দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন এম ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 1 হলে এফ ইজ ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ একক ভরে কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রযুক্ত হলে বস্তুটিতে একক ত্বরণ উৎপন্ন হয় তাকে একক বল বলা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু লিখে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে চলন্ত গাড়ি থেকে নিচে নামার সময় সর্বদা সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন। এটাও তোমরা পেয়ে যাবে এই বইতেই পেয়ে যাবে, পেজ নাম্বার 72। কোন বইতে, রায়মার্টিন বইতে। দেখে না উত্তরটা, 72 পেজে আছে। 72 পেজে এই যে চলন্ত ট্রাম থেকে নেমে সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন। 2 নম্বর কোশ্চেন, এই যে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, এটা অনেকটা বড় উত্তর দেওয়া আছে এখানে, তো এটাই তোমাদের লিখতে হবে। দেখে নাও যে ট্রামের ভিতরে অবস্থানকালে ব্যক্তির দেহের সমগ্র অংশ ট্রামের সমান গতি লাভ করে। চলন্ত ট্রাম থেকে নামার সময় ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ব্যক্তির পা স্থির অবস্থায় চলে আসে।
যদিও দেহের ঊর্ধ্বাংশ গতিজাড্যের কারণে সম্মুখ গতি বজায় রাখার চেষ্টা করে। এই ব্যক্তি সামনে মুখ থুবড়ে পড়ে যান। এক্ষেত্রে ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ব্যক্তি আবারও পা তুলে নিয়ে সামনের দিকে দেহকে খানিকটা এগিয়ে নিতে সক্ষম হন, অর্থাৎ ট্র্যামের গতির অভিমুখে কিছুটা জোরে ছুটতে থাকেন। তবে দেহের ঊর্ধ্বাংশ এবং নিম্ন অংশের গতিজাড্যের পার্থক্য কমে এবং ব্যক্তির দেহের ভারসাম্য বজায় থাকে। ফলে সামনের দিকে ব্যক্তির হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনাটা প্রতিহত হয় এবং অল্প সময়ের মধ্যেই দেহ গতিজাড্যের প্রভাব থেকে মুক্ত হয়ে স্থিতিজাড্যেই চলে আসে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপরে বলেছে পরবন্ধু এবং আইনের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 154 পাতায় ছায়া প্রকাশনের বইতে। তোমাদের বইতে না থাকলে তোমরা কিন্তু এটা অবশ্যই লিখে নেবে। 154 পাতা ছায়া প্রকাশনের বই। এই যে দেওয়া আছে পরমাণু এবং আয়নের মধ্যে পার্থক্য। ঠিক আছে, অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। এই কোশ্চেনটা কিন্তু আগে একটা স্কুলে এসেছিলো। ঠিক আছে, এবং এই স্কুলে আবার দিয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। পরমাণু এবং আয়নের মধ্যে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। তোমরা দেখে ভিডিওটা পজ করে দেখে দেখে খাতায় লিখে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে কী বলছে, যেটি মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা 2 আর 4, মৌলের কেন্দ্রকের উপাদানগুলির সংখ্যা নির্ণয় করো, মৌলটির নাম কি? দেখে নাও। তাহলে এর প্রোটন সংখ্যা যদি বলি আমরা, তাহলে প্রোটন সংখ্যা 2 হবে, কারণ পারমাণবিক সংখ্যা 2 হলে প্রোটন সংখ্যাও 2, তাহলে ইলেকট্রন সংখ্যাও 2 হবে, তাই তো। ভর সংখ্যা বলেছে 4, তাহলে নিউটন সংখ্যা কত হবে? 4 - 2 মানে 2 হবে। ঠিক আছে, তাহলে যদি 2 হয় তাহলে উপাদানগুলো সবগুলোই বলে দিলাম। তাহলে মৌলটির নাম কি? মৌলটির নাম কিন্তু হিলিয়াম। ঠিক আছে, মৌলটি কে? মৌলটি কিন্তু হিলিয়াম। ঠিক আছে, এইচি বোঝা গেল। বলছে M3+ আয়নে 10টি ইলেকট্রন এবং 14টি নিউট্রন আছে। এম মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো এবং ভর সংখ্যা নির্ণয় করো। M3+ আয়নে 10টি ইলেকট্রন আর 14টি নিউট্রন আছে। এই মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে এবং ভর সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখে নাও, এটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনের বইতে 153 পাতায় এটা আছে। দেখে নাও উত্তরটা 153 পাতায় এই যে দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 34, M3+ আয়নের মধ্যে 10টি ইলেকট্রন আর 14টি নিউট্রন আছে। এম মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো এবং ভর সংখ্যা নির্ণয় করো। মৌলটির ত্রিয়োজী ক্যাটায়নে 10টি ইলেকট্রন আছে, অর্থাৎ মৌলটি হচ্ছে 10 আর 3 13 হবে। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 13। ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 3। ঠিক আছে, এবং মৌলটির ভর সংখ্যা কত হবে? 13 আর 14 যোগ করলে মোট 27, কারণ 14 বলেছিল নিউটন সংখ্যা, তাহলে ওই 14 আর এদিকে 3। ঠিক আছে, 13, 14 আর 13 কত? 27, 27 তাহলে ওর ভর সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, পরমাণু ক্রমাঙ্ককে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আছে তার 73 পাতা, এটা তোমরা পেয়ে যাবে। দেখে না উত্তরটা কী হবে। এই যে দেওয়া আছে যে দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো এক হয় না, তাই পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলকে শনাক্ত করা যায়। পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলকে শনাক্ত করা যায়, এই জন্য পারমাণবিক সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয়। ঠিক আছে, এখান থেকে এটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে কেন সক্রিয় ধর্ম বলা হয় সেটা। ঠিক আছে, তারপরে গ্রুপ ডি এর কোশ্চেনগুলো কী বলছে দেখো, যে সাধারণ তুলাযন্ত্র এবং কী বলছে, সাধারণ তুলাযন্ত্র এবং মাপুনি চোঙের সাহায্যে একটি অসম আকৃতি বস্তুর ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়? এটা তোমরা পেয়ে যাবে কোথায় বলো তো? পেয়ে যাবে রায়মার্টিন বইয়ের 29 নম্বর পাতায়। রায়মার্টিন বইয়ের 29 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে, দেখে নাও। রায়মার্টিন বইয়ের 29 নম্বর পাতায়। এই যে দেওয়া আছে, যেটা মাপুনি চোঙের সাহায্যে জলে অদ্রাব্য জলের চেয়ে হালকা বস্তু ব্যাখ্যানো সোলা আছে, এটা নয়, এইটা কী দেওয়া আছে, সাধারণ তুলাযন্ত্র এবং মাপুনি চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কীভাবে নির্ণয় করবে? দেখো এটা বলো ভালোই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, তাই এটা অনেকটা বড় উত্তর আছে। সাধারণ তুলাযন্ত্র এবং মাপুনি চোঙের সাহায্যে কোনো অসমাকৃতি বস্তুর কঠিন বস্তুর ঘনত্ব কীভাবে নির্ণয় করা হয়? 1 নম্বর, প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করা হলো। ধরি বস্তুটির ভর m একক। প্রথমে মাপুনি চোঙটি ধুয়ে ভালোভাবে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। তারপর আয়তনবাবক চোঙে এমনভাবে জল ঢালা হলো যাতে পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে। এবার ওই জলতলের পাঠ নেওয়া হলো। মনে করি এই পাঠ অর্থাৎ মাপুনি চোঙে থাকা জলস্তম্ভের আয়তন b1 একক। এগুলো কিন্তু মুখস্থ করবে না, নিজের ভাষায় কিন্তু লিখবে। বলছে এবার বস্তুকে পরিষ্কার করে জল শোষণ প্রতিরোধ করত মোমবাকনের সরু নগণ্য ভরবিশিষ্ট শক্ত সুতো দিয়ে বস্তুটিকে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হলো। ফলে জলতল কিছুটা উপরে উঠে আসায় ওই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হলো, মনে করি সেটা v2। ঠিক আছে, এখন
কী বলছে দেখো, বলছে এখন মোম মাখানো সুতোটির আয়তন নগণ্য ধরে নিয়ে বলা যায় যে চোঙের মধ্যে থাকা জলস্তম্ভের আয়তন বৃদ্ধি, অর্থাৎ V2 - V1 হলো চোঙের মধ্যে থাকা জলের নিমজ্জিত বস্তুর আয়তন। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের আর একটুখানি লিখলে হয়ে যাবে। এটা লিখে দেবে সঙ্গে, যে কী লিখে দেবে, জলের চেয়ে নিমজ্জিত কঠিন বস্তুটির ভর m এবং আয়তন V2 - V1 হয়। কঠিন বস্তুর ঘনত্ব D = বস্তুর ভর বাই বস্তুর আয়তন। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু তোমরা লিখে দেবে, দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। এটি ভালো তুলাযন্ত্রের গুণাগুণগুলি আলোচনা করো। এটা কিন্তু গতকালের যে কোশ্চেনটা বলেছিলাম সেখানেও কিন্তু ছিল 3 নম্বরের কোশ্চেন, তাই একটু ভেবেচিন্তে কিন্তু তোমাদের লিখতে হবে। ভালো তুলাযন্ত্রের গুণাগুণগুলি তোমরা পেয়ে যাবে, এটা তোমাদের টেক্সট বুকের 13 নম্বর পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, তো উত্তরটা দেখে নাও, তোমাদের টেক্সট বুকে 13 নম্বর পাতায় উত্তরটা আছে, দেখে নাও। এই যে ভালো তুলাযন্ত্রের গুণাগুণগুলি কী কী আছে বলছে, এক, সুবেদী হওয়া প্রয়োজন। সুবেদী কাকে বলে, সুবেদী হওয়ার শর্তগুলো কী কী দেওয়া আছে এখানে। সুবেদী তার সংজ্ঞা দেওয়া আছে, এত কিছু লেখার দরকার নেই। তোলার সুস্থিতি হতে হবে। তারপরে বলেছে এখান থেকে যদি পারো একটা পয়েন্ট লিখে দিও, হচ্ছে আর তোলা নির্ভুল হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে এটাই একটা কাজ করবে, সুবেদী হওয়া প্রয়োজন লেখার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে তুলাযন্ত্রের ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবেদী বলা হয়, এই অবধি লিখবে। তারপরে চলে যাবে 2 নম্বর পয়েন্টে, তোলা সুস্থিতি হওয়া প্রয়োজন। এখান থেকে যেটা লিখবে সেটা হলো এইটুকু, দণ্ডটি একবার আন্দোলিত হলে সেই দোলন যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয়। আর বলছে তোলা নির্ভুল হওয়া প্রয়োজন, এটা লিখে দেবে, অর্থাৎ তোলা পাত্র দুটি খালি থাকলে তুলাদণ্ড অনুভূমিক হবে। আর বলছে তুলাযন্ত্রটি দৃঢ় হওয়া প্রয়োজন, কেন বলবে তুলাযন্ত্রের বিভিন্ন অংশ যেন মজবুত হয়, কোনো অংশ ঢিলে থাকলে বস্তুর ভর কখনোই সঠিক ভর কখনোই পাওয়া যাবে না। এই পর্যন্ত কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু 3 নম্বরের উত্তর রেডি হবে, নাহলে কিন্তু 2 নম্বর দেবে পরীক্ষায়। শুধু পয়েন্টগুলো লিখে দিলে কিন্তু 2 নম্বর দেবে। তারপরে দেখো কী বলেছে, 5 নম্বর স্কুলের আগে অর্থাৎ 4 নম্বর স্কুলের পরে যে কোশ্চেনগুলো, বীজগাণিক পদ্ধতি অনুসরণ করে S = UT + ½ AT² সমীকরণটি প্রতিষ্ঠা করো। তোমরা পেয়ে যাবে কোথায়, তোমাদের বইয়ের 23 নম্বর পাতায় তোমরা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। এটা বেসিক্যালি সব বইতে তোমরা পাবে। তো 23 নম্বর পাতা বের করলেই তোমরা দেখতে পাবে, এই যে দেওয়া আছে যে S = U + ½ AT² সমীকরণের প্রতিষ্ঠা। এটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এবং পরের পাতায় একটুখানি আছে, এ অবধি আগে লিখবে, তারপরে পরের পাতায় দেখো লেখা আছে, এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, S = UT + ½ AT²। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, 20 গ্রাম ভরের একটা বস্তুর প্রাথমিক বেগ 10 মিটার/সেকেন্ড হলে 5 সেকেন্ড পরে কী হচ্ছে, বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে 40 সেন্টিমিটার/সেকেন্ড হয়ে গেল। তাহলে বলছে যে ক্ষেত্রে কী বলছে, বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে। তো আমরা অঙ্কটা কীভাবে করতে পারি, দেখো কী কী দেওয়া আছে দেখে নাও। প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার/সেকেন্ড, তাই তো। তারপর টাইম দেওয়া আছে কত, টাইম বলছে 5 সেকেন্ড পর। আচ্ছা, বেগ পরিবর্তিত হয়ে কত হচ্ছে, ভি হয়েছে, ভি এর মান 40 সেন্টিমিটার/সেকেন্ড। তখন বলছে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত, তাই এফ এর মান চাইছে। তাহলে আমরা জানি F = কী হয়, এফ এর মান চাইছে, আমরা জানি কি F = কী হয়, MA, তাই তো। আবার M × A মানে কত, V - U/T হবে, তাই তো। তার মানে M মানে কত, M মানে এম এর বস্তুর ভরও বলে দিয়েছে, M এর মানও বলে দেওয়া আছে। তাহলে M মানে কত বলা আছে, 20 গ্রাম, তাই তো। তাহলে M এর এই মানটা বসাও, 20 × কত হবে বলো, V মানে কত, V মানে 40, তাহলে 40 - U মানে কত, U মানে 10 বাই কত, T মানে কত 5 সেকেন্ড বাই 5। তো এখান থেকে দেখো 20 × কত হবে, 40 থেকে 10 বাদ দিলে কত হয়, 30 বাই 5, 5 একে 5, 4 × 5 = 20, 3 × 4 = 12, মানে 120 নিউটন। কতটা বল প্রয়োগ করতে হবে, 120 নিউটন, 120 ডাইন হবে। ঠিক আছে, কত উত্তর হবে, 120 ডাইন। ঠিক আছে, 120 ডাইন কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, ক্রিয়াশীল বলের মান কত, তাহলে 120 ডাইন। অঙ্কটা তোমরা যারা তুলে নেবে তারা তুলে নাও, এটা স্ক্রিনশট মেরে রাখো। ঠিক আছে, এটা কত দাগের কোশ্চেন, এটা কিন্তু 2-এর দাগের অথবা। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো তোমরা এটা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়েরই 71 পাতায় পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা আমি বলে দিই, পেজ নাম্বার 71, তাই তো, এই যে দেওয়া আছে।
রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের ত্রুটি বা সীমাবদ্ধতা একই জিনিস। ঠিক আছে, এটা তোমাদের এই পুরোটা কিন্তু মুখস্থ করতে হবে এই পর্যন্ত। এটা একটু মুখস্থ করে ফেলবে, যদি পারো নিজের ভাষায় লিখবে বা অন্য কোনো বইতে যদি সহজ করে ছোটো করে লেখা থাকে তো সেটা বলবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যদিও 3 নম্বর দেবে, একটু লিখলে ভালো হয়। এটি কক্ষ থেকে অন্য কক্ষে ইলেকট্রনের স্থানান্তরের ফলে শক্তি যে শোষণ বা বিকিরণ করে তা সংক্ষেপে বিবৃত করো। সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 78 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। ঠিক আছে, দেখে নাও 78 পাতা, অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে যে যে ইলেকট্রনগুলো যে লাভ মেরে মেরে চলে যায় একটা কক্ষ থেকে আরেকটা কক্ষপথে। ঠিক আছে, এটাই বলতে হবে এখানে 1 2 3 তিনটে পয়েন্ট করে একদম এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সবটা কিন্তু লিখতে হবে। চিত্র আগলে ভালো, না আগলেও হবে, কিন্তু আগলে বেশি ভালো হয়। ঠিক আছে, চিত্র যদি পারো তাহলে পাশে একটা এঁকে দেবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের, এই ছিল কি আমাদের 4 নম্বর যে স্কুলটা 9-এর সেটা কমপ্লিট করলাম। ঠিক আছে, তোমার নেক্সট দিন পেয়ে যাবে আগামীকাল 5 নম্বর স্কুলটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি যারা এখনও লাইক কমেন্ট এবং শেয়ার করুন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে।